এক সপ্তাহ পর আমার স্বামী অজীব বাসায় এসেছে। অজীব আজ ছাড়বার পাত্র ছিল না। সে আজ করবে। আমি তার ভাবভঙ্গিমায় আগে থেকে জানি। আমি ভাবলাম দরজা জানালা আলো সব যখন বন্ধ, তখন আর ভয় কিসের? নিজের স্বামীর আবেদনে সাড়া দেওয়াই যায়। এই ভেবে মানালি অজিতের দিকে মুখ সরালো। দুজনে লিপ্ত হলো এক আদিম খেলায়। মাঠে যেন ভূমিকম্প ঘটেছিল। এরই মধ্যে কর্মীর আবির্ভাব। ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কিন্তু জানালা সব বন্ধ ছিল। তবে ইংরেজিতে একটা প্রবাদ আছে না, হয় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। করিমও তাই রাস্তা খুঁজে পেয়ে গেল। সেই রাস্তাটা অবশ্য অজিতে খুলে রেখেছিল। করিম দেখল রুমের স্লাইডিং দরজাটা হালকা করে খোলা আছে। করিম দরজাটাকে আস্তে করে আরো খুলে দিল, ভেতরে কি হচ্ছে দেখার জন্য। অজিত খালা এত মত্ত হয়েছিল যে সে ভুলে গিয়েছিল বাসায় আরো একজন আছে। মানালিও খুব আনন্দের সহিত নিজের স্বামীর সঙ্গ দিচ্ছিল। করিমের চোখ বেরিয়ে এলো এরকম দৃশ্য দেখে। সে আরো কাছে গিয়ে দেখতে চাইল। ঘর অন্ধকার ছিল, তাই ধরা পড়ার অত ভয়ও ছিল না। কিন্তু করিম অল্প এগিয়ে একটা দুর্ঘটনা ঘটেই বসল। সে দু পা এগোতেই হোঁচট খেলো আর মুখ থুবড়ে পড়ল। তুম করে আওয়াজ হলো। কে? হাতকে উঠল মানালি। অচিত তাড়াতাড়ি মানালিকে রেখে লাইটটা চালালো। লাইট জ্বালাতেই সামনে করিম খালি গায়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে, আর হাফ প্যান্টের মধ্যে পাহাড়ের মতো একটা তাঁবু হয়ে রয়েছে। করিম, তুমি এখানে? মানালি বলে উঠল। মানালি করিমের সামনে কোনো মতে নিজেকে ঢাকার চেষ্টা করছিল। করিমের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সে ভয়ে ভয়ে বলতে লাগলো, আমি কিছু করিনি। করিম রীতিমতো ধাক লেগে গেল। তা দেখে অজিতের একটু মায়া হলো। অজিত কল্পনা করতে পারেনি করিম এখানে আসবে। অজিত মাথা ঠান্ডা করে বলল, আসতে মানালে, একটু দাঁড়াও, অত খাপড়ে যেও না। তুমি তো জানো করিমে আমাদের এভাবে দেখেছে। তারপর সে করিমকে বলল, করিম তুই এই চেয়ারটা টেনে নিয়ে এখানে বস, তোর সাথে কিছু কথা আছে। মানে তুমি কি করছো? ওকে বসে এই অবস্থায় কথা বলবে? মানালি আতঙ্কিত হয়ে বলল, তোমাকে বললাম না একটু শান্ত হও। ধুর, তুমি এখন থামো, আমি কথা বলছি তো। ওর সাথে একটু বোঝাপড়া করিনি। কিন্তু এখানে কেন? ওকে ওর ঘরে নিয়ে গিয়ে তো ইচ্ছে মতো কথা বলতে পারো। আমরা দুজনে কি কোনো রকম কথা বলার অবস্থায় আছি? মানালি, তোমাকে কতবার মনে করে দিতে হবে যে ও অলরেডি আমাদেরকে পুরো দেখেছে, এখনো দেখছে, আর কিছুক্ষণ দেখলে আমাদের লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। বরং এখন আরেকটা জিনিস আমাকে করতে হবে সবটা ব্যালেন্স করার জন্য। এই বলে অজিত করিমের দিকে তাকিয়ে বলল, এই করিম, নিজের মাঠ ফাঁকা কর। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? না, একেবারেই গেছে। আমাদের এখন এই অবস্থা, রাজি মাথা কাটা যাচ্ছে আমার। তার উপর ওকেও খুলতে বলছো। আসলে কি চাইছো কি তুমি? আর কত অপমান করতে চাও তুমি আমায়? মানালি, আমি কাউকে অপমান করতে চাইছি না। আমাদেরকে যে অবস্থায় দেখেছি তাই ওকে এখন সে অবস্থা হতে হবে, তবেই হিসাব বরাবর হবে। না হলে শুধু আমরা সারাক্ষণ বাড়িতেই রাত্রে মাথায় হিট করে ওর সামনে ঘুরব। যতদিনও আমাদের সাথে থাকবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যা বলছি ভালোর জন্যই বলছি। অজিত আবারও করিমের দিকে তাকিয়ে বলল, কি রে, কথা কানে যাচ্ছে না? বললাম না। অজিত গলার স্বর উঁচু করে ধমকে করিমকে আদেশ দিল। করিম আর কোনো উপায় না দেখে ঘুরে ফেলল। মানালির সঙ্গে সঙ্গেই নিচের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। এবার চেয়ারটা টেনে বসলো। অজিত পুনরায় আদেশ দিল। করিম এবার অজিতের আদেশ পালন করলো। অজিত ও করিমের সামনাসামনি হয়ে বসলো, এমন ভাবে যাতে সে নিজের স্ত্রীকে করিমের নজর থেকে লুকাতে পারে। এবার বল করিম, তুই কেন এসব করিস? দেখ, আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাবার চেষ্টা করবি না। কোনো লাভ হবে না তাতে। তোর বৌদি আর আমি সব জানি। তুই কালকে লুকিয়ে লুকিয়ে আমাদের সব থেকে ছেড়ে তারপর নিজের ঘরে গিয়ে বৌদি হানিমুনের ছবি নিয়ে সারা রাত কি করেছিলি? আজকেও এই কাণ্ড করেছিলি কেন? করিম কোনো উত্তর দিল না, শুধু বসে বসে কাঁদছিল আর বলছিল, আমার ভুল হয়ে গেছে দাদাবাবু। আমি আর কখনো এরকম কাজ করব না। অজিত এবার নিজের সুর নরম করে বলল, দেখ করিম, আমি জানি এই বয়স এরকম হয়। তোর এখন উঠতি বয়সী খেলোয়াড়, কথায় কথায় উঠে বসে। এখন যখন তুই বলবি আর করবি না, তাই তোকে শুধু শুধু কয়েকটা প্রশ্ন করে, যার সৎভাবে সব কথার উত্তর দিবি। যদি একজন সাচ্চা মানুষ হয়ে থাকিস তবে ঠিক আছে দাদাবাবু, যা বলবো সত্যি বলবো। তাহলে বল, তুই তোর বৌদিকে নিয়ে মনে মনে কি ভাবিস? সত্যি সত্যি বলবি, যা ভাবিস ঠিক তাই বলবি। তা সেই ভাবনা যতই নোংরা হোক না কেন, তোর কোনো ভয় নেই, আমরা তোর সাথে কোনো খারাপ কিছু করব না। তুই নির্দ্বিধায় বল। করিম নিম্ন স্বরে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। আসলে বৌদিমণিকে আমার খুব ভালো লাগে, আর তাই পরিবারের কথা ভেবে প্রতিদিনই সব করে। মানালি অজিতকে চিমটি কেটে নিজের অসুস্থতার কথা জাহির করার চেষ্টা করল। অজিত হাত নাড়িয়ে মানালিকে একটু ধৈর্য রাখতে নির্দেশ দিল। তুই প্রতিদিন কতবার বৌদির কথা ভেবে এসব করিস? দুবার সকালে স্নান করতে করতে, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় শুয়ে শুয়ে। কতক্ষণ লাগে তোর এই কাজ করতে? সকালে তাড়াতাড়ি সেরে ফেলি, কিন্তু রাতে কি?
রাতে হাতে অনেক সময় থাকে। রাতে কতক্ষণ ধরে চালাস বৌদির কথা ভেবে? তা প্রায় 1 ঘন্টা। কি মানালি আর অজিত দুজনের চোখ দুটো একসাথে বলল। দুজনে একে অপরের দিকে তাকালো। ইম্পসিবল, এটা হতেই পারে না। কেউ এতক্ষণ ধরে রাখতে পারে না। তুই মিথ্যা কথা বলছিস করে। কথাগুলো অজিত করিমকে বলছিল, কিন্তু বোঝাচ্ছিল নিজের মনকে। না দাদাবাবু, সত্যি বলছি, আমি মিথ্যা কেন বলবো? ইয়ার্কি করার জায়গা পাস না? আমি ইয়ার্কি করছি না, সত্যি বলছি। এদিকে মানালি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু অজিত ওকে আটকে দিল। ফিসফিস করে নিজের বউকে বলল যে আগে ওর মনের সব কথা শুনে নিতে। মানালি তাই আবার চুপ হয়ে গেল। আর করিম বলতে শুরু করলো, আসলে রাতের বেলা ঘরে শুয়ে বৌদি সম্পর্কে শুরু থেকে কল্পনা করতে শুরু করি। মানে ধরুন, ভাবি বৌদির শাড়ি পরে আছে, আস্তে আস্তে আমার ঘরে চুপি চুপি এসেছে, আপনাকে কিছু না বলে। তারপর বৌদি আমার কাছে এলো, নিজের নরম হাতটা আমার খসখসে গালে ঠেকালো। আমি বৌদির হাতে হালকা একটা চুমো দিলাম। তারপর বৌদিকে আমার কাছে টেনে নিলাম, বৌদিকে চাপটে ধরলাম। ব্যাস, করিম থাম এবার। এবার হঠাৎ মানালি চিৎকার করে বলল। মানালি চড়ে চড়ে নিঃশ্বাস নিতে লাগলো। অজিত বুঝতে পারল যে করিমের বর্ণনার প্রভাব মানালির রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করছে। এই ভেবে অজিতের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হলো।